আর জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 6 লক্ষেরও বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণা। ডায়মন্ড হারবারে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কি খবর রয়েছে, আপডেট? দেখো এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাসের থেকে 6,64,096 ভোটে এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে ফল আমরা পেয়েছি, এখনো তোমাকে জানিয়ে রাখবো 2-1 রাউন্ডের বেশি বাকি রয়েছে ভোট গণনা, এবং তার মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 6,64,000 ভোটে প্রায় এগিয়ে গেছেন, এবং যা কার্যত রেকর্ড বলা যায়। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি টার্গেট দিয়েছিলেন 4 লক্ষ ভোটের ব্যবধান, কিন্তু সেই লক্ষ্য কিন্তু একেবারে রেকর্ড পরিমাণে বেড়েছে। এমনটাই কিন্তু আমরা যে ফলাফল পাচ্ছি, এবং আর কয়েক রাউন্ড বাকি আছে। সেই রাউন্ড বাকি হলেই কার্যত নিশ্চিত বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড পরিমাণে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন। ধন্যবাদ। আর এখন দেখাবো ডায়মন্ড হারবারে কার্যত জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে 6 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে, সায়নী ঘোষ যাদবপুরে লোকসভা কেন্দ্রে গিয়ে 1,43,861 ভোটে এগিয়ে সায়নী। যাদবপুর কেন্দ্রে তৃতীয় স্থানে সৃজন ভট্টাচার্য 1,43,000, প্রায় 1.5 লক্ষ ভোটে এগিয়ে সায়নী ঘোষ। বসিরহাটে গিয়ে হাজী নুরুল ইসলাম তৃণমূল প্রার্থী রেখা পাত্রর থেকে 2,26,000 ভোটে এগিয়ে হাজী নুরুল ইসলাম। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্দেশখালী কোনো ইস্যুই হলো না। কোচবিহারে এগিয়ে নিশীথ প্রামাণিক, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, সেখানে 1,437 ভোটে এগিয়ে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী। শতাব্দী রায় বীরভূমের প্রার্থী, বীরভূমের তৃণমূল প্রার্থী 92,000 ভোটে এগিয়ে শতাব্দী রায়। তৃণমূলের গত কয়েক বছরের সাংসদ শতাব্দী রায় 92,000 ভোটে এগিয়ে। আরামবাগ নিয়ে তৃণমূলের মধ্যেই সংশয় ছিল, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ক্ষোভ ছিল, সেখানে প্রার্থী বদল হলো, মিতালি বাগ প্রার্থী হলেন। 33,000 ভোটে এগিয়ে এখনো পর্যন্ত মিতালি বাগ অরূপকান্তি দিগরের থেকে, বিজেপি প্রার্থীর থেকে। দক্ষিণ কলকাতা, কলকাতা দক্ষিণে 1,44,000 ভোটে এগিয়ে মালা রায়। কলকাতা দক্ষিণে এখনো পর্যন্ত মালা রায় 1,00,000-1.5 লক্ষ প্রায় ভোটে এগিয়ে। অন্যদিকে কলকাতা দক্ষিণে এগিয়ে মালা রায়। আর এই মুহূর্তে আসানসোলে চলে যাব। আসানসোলে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তাকে ঘিরে গণনা কেন্দ্রের বাইরে ক্ষোভ বিক্ষোভ বিজেপি প্রার্থীকে ঘিরে। দেখুন, এই আসানসোল কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে অনেক সময় লেগেছিল বিজেপির। সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরের সাংসদ ছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো এই আসানসোলে। এবার জানবো প্রতিনিধি দীপকের কাছ থেকে, এখনো পর্যন্ত শত্রুঘ্ন সিনহা কত ভোটে এগিয়ে আছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কাছ থেকে। দেখো, প্রায় গণনা শেষ হতে চলেছে এবং বিজেপি প্রার্থীর থেকে প্রায় 60,000 ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। এক কথা বলা যেতেই পারে যে নির্বাচনের ফলাফলের ম্যাজিক ফিগার আছে, সেই ম্যাজিক ফিগার পার করে গেছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শুধুমাত্র নির্বাচন কমিশন এখন অপেক্ষা কি কখন তাকে জয় ঘোষণা করে। এই যখন নির্বাচনের ফলাফল সকাল থেকে বেরোতে থাকে, প্রথমের দিকে আমরা দেখতে পাই কি বিজেপির পক্ষে নির্বাচনের ফলাফল যায়। কয়েক রাউন্ড গণনা শেষের পর সেই ফলাফল একেবারে উল্টে যায় এবং বিজেপির হাত থেকে তৃণমূলের হাতে চলে আসে, এবং তৃণমূল যতই গণনা বাড়তে থাকে ততই সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার ভোটের যে ব্যবধান তাকে কিন্তু ছাপিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে যেতে পারে। এবং গণনা এই মুহূর্তে শেষ হতে চলেছে, ইভিএম এর গণনা শেষ হয়ে গেছে এবং ব্যালট পেপারের গণনা শুরু হয়েছে, যার মধ্যে ইভিএম এর যে গণনা হয়েছে তা প্রায় 60,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
এবং ব্যালট পেপারের গণনা শেষ হওয়ার পরই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাকে জয় ঘোষণা করবে। কারণ হচ্ছে আনুষ্ঠানিকভাবে এইভাবে আমরা বলতে পারছি কি জয় ঘোষণা করবেন আসানসোল লোকসভা কেন্দ্রের যে ম্যাজিক ফিগার যে প্রায় 6.5 লক্ষ। একদম ধন্যবাদ। আসানসোলে জয়ী ঘোষিত শত্রুঘ্ন সিনহা। আসানসোলে জয়ী শত্রুঘ্ন সিনহা 93,652 ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি আপডেট? দেখো, আমরা দেখেছিলাম নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্ণা মঞ্চ থেকে প্রথম প্রার্থীর নাম ঘোষণা করেন শত্রুঘ্ন সিনহার এবং বিজেপি তার বিরুদ্ধে প্রার্থী দেয় পবন সিং, বিহারের ভোজপুরি গায়ককে। সেই প্রার্থীর নাম নিজের প্রত্যাহার করে আসানসোল কেন্দ্র থেকে পরে বহু বিবেচনা করার পর সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করে দল। এই নির্বাচনে যেভাবে আশাবাদী ছিল বিজেপি, সেই আশা পূর্ণ হলো না আজকে ফলাফলে। এই আজকে নির্বাচনের ফলাফল তৃণমূলের পক্ষ গেল, আসানসোলবাসী তৃণমূলের পক্ষে ফল দিল এবং এই ভোটে প্রায় 80,000-এরও বেশি ভোটে জয় হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি ইতিমধ্যে আসানসোল যে তিনি বেসরকারি হোটেলে রয়েছেন সেই হোটেল থেকে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই গণনা কেন্দ্রে উপস্থিত হবেন। যে নির্বাচন কমিশন এখন পোস্টাল ব্যালটের গণনা চলছে, তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বুঝতে পেরেছি। এবার আরামবাগের খবর দেখাবো। বর্ধমান দুর্গাপুরে জয়ী কীর্তি আজাদ। দিলীপ ঘোষ হেরে গেলেন। দিলীপ ঘোষ, যার মেদিনীপুরেই মন প্রাণ ছিল, তাকে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান দুর্গাপুরে, আর সেই বর্ধমান দুর্গাপুরে হেরে গেলেন দিলীপ ঘোষ, জিতলেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরে জয়ী কীর্তি আজাদ, বিশ্বকাপ জয়ী দলের সদস্য 1983-র সেই কীর্তি আজাদ মাটি কামড়ে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরে। দিলীপ ঘোষও মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু আসলে কি আসন বন্টনে প্রার্থী দেওয়াতেই ডুবল বিজেপি? এই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। আসানসোলে অনেকদিন অপেক্ষার পর সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আসানসোলে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর থেকে। যে মেদিনীপুরে গত কয়েক বছর ধরে পড়েছিলেন বর্ধমান দুর্গাপুরের এই পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ, তাকে মেদিনীপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কি ফলাফলের রেজাল্ট আপডেট কি? দেখো, আমরা এখন পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 1,31,964 ভোটে পিছিয়ে রয়েছে, অর্থাৎ কীর্তি আজাদ এই ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি আর ভোট গণনা বাকি আছে 46,000 মতো, অর্থাৎ বলা যায় যে ব্যবধান যেটা পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন, কীর্তি আজাদ জিতে গেছেন এই কেন্দ্র থেকে। এই দিলীপ ঘোষ নিয়ে সব রাজনৈতিক দলেরই শরদিন্দু একটা আগ্রহ ছিল, যেহেতু দিলীপ ঘোষকে অনেকেই পছন্দ করেন বিরোধী রাজনীতিবিদরাও। এখানে দিলীপ ঘোষের হারের কারণ কি? দেখো, এই আসন থেকে গতবারের মিলকে আমরা যদি দেখি খুব কম মার্জিনে এই আসন জিতেছিলেন সুরেন্দ্র। একদমই শরদিন্দু, বিজেপির অন্তত অনেক সময় বর্ধমানে দেখেছি আমরা, সেটাই কি কাল হলো? সংগঠন দিনে দিনে কিন্তু এখানে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল, কারণ দিলীপ ঘোষের যে রাজ্য সভাপতি থাকাকালীন যে সংগঠন ছিল, অর্থাৎ যে সময় আলুওয়ালিয়া এই আসন থেকে জিতেছিলেন, এখন কিন্তু দলের সংগঠন বলতে কিছুই অবশিষ্ট ছিল না। সেটা হয়তো বুঝেও ছিলেন দিলীপ ঘোষ, তাই তাকে আজ সকালেও দেখা গেছে এজেন্টদের বসানোর জন্য তাকেই মাঠে নামতে হয়েছিল। সব দিক দিয়ে যে সংগঠন অতি দুর্বল তা কিন্তু প্রচারের মাঝে তিনি কিন্তু যথেষ্টভাবেই টের পাচ্ছিলেন এবং তারই পরিণতি বোধহয় এটা দেখা গেল। এবং যেটা আরেকটু বলার, যে দুর্গাপুর এবং বলশিতে গতবার 86,000 লিড ছিল বিজেপি, সেই লিডটা কিন্তু এবারে আর নেই।
এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে দুর্গাপুরের যে লিড আগের বার পেয়েছিল বিজেপি, সেই লিড কিন্তু তারা ধরে রাখতে পারেনি এবং সেই কারণে এবং ক্ষয়িষ্ণু সংগঠনের কারণেই দিলীপ ঘোষকে এই লক্ষাধিক ভোটে পরাজিত হতে হলো। এবার চলে যাব জয়নগর কেন্দ্র। জয়নগর কেন্দ্রে জয়ী প্রতিমা মণ্ডল, পরাজিত বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। জয়নগর কেন্দ্রে কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ব্যবধান কত? একদম, আমরা 3 বারের জন্য লোকসভায় গেলেন প্রতিমা মণ্ডল এবং গতবারের যে জয়ের মার্জিন, সেই মার্জিন অনেকটাই তিনি পের করেছেন। গতবার 3,15,000 ভোটে তিনি জিতেছিলেন। এবারে এখনো পর্যন্ত যা ট্রেন্ড আসছে 3,47,261 ভোটে এখনো পর্যন্ত তিনি এগিয়ে রয়েছেন। আর এক রাউন্ড গণনার বাকি রয়েছে। এই মার্জিনটা আরো 7,000-এর মতো বাড়তে পারে। তা কার্যত বলা চলে যে আর কিছু সময়ের অপেক্ষা, জয়ের সার্টিফিকেট হাতে পাবেন প্রতিমা মণ্ডল। আর অবশ্যই তিনি আশাবাদী ছিলেন প্রথম থেকেই যে সুন্দরবনবাসী, জয়নগরের তুমি ম্যাক্সিমামটাই 7টা বিধানসভায় রয়েছে সুন্দরবন জুড়ে, এই সুন্দরবন জুড়েই মানুষজন তার উপরেই আস্থা রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবেন এবং ফল বেরোনোর সাথে সাথেই প্রথম রাউন্ড থেকেই দেখা গিয়েছে যে একের পর এক বিধানসভা যখনই ব্যালট বক্স খোলা হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে পরপর তিনি লিড পাচ্ছিলেন এবং গতবারের যে জেতার মার্জিন, সেই জেতার মার্জিন ইতিমধ্যেই তিনি ক্রস করেছেন। এবং অর্পণ, এর আগে বিভিন্ন সময়ে তোমার কাছ থেকেও আমরা তথ্য নিয়েছিলাম যে বিজেপিতে মণ্ডল সভাপতি কাকে করা হচ্ছে, ওই পদে কাকে বসানো হচ্ছে, সেই পদে কাকে বসানো হচ্ছে, এই নিয়ে কলকাতাতে পর্যন্ত প্রতিবাদের ঝড় উঠেছিল বিজেপির মধ্যে। সেটাও কি কাল হলো বিজেপির? একদমই। জয়নগর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে সেখানে নির্দিষ্ট করে যেমন তাদের মণ্ডল সভাপতি, জেলা স্তরে যে তাদের সভাপতি মানে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যে সভাপতির পদ প্রতি বছরই বদলে একটা ধাক্কা। আর অবশ্যই বলা যেতে পারে যে 100 দিনের কাজ, প্রতিমা মণ্ডল যেটা প্রতিক্রিয়াতে বললেন, 100 দিনের কাজের টাকা যেমন এই 7 বিধানসভা কেন্দ্রে তুমি জানবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কয়েক লক্ষ মানুষ এই 100 দিনের কাজের টাকা পাননি। সেই টাকা তারা পেয়েছেন এই তৃণমূল সরকারের আমলেই এবং তাদের যে আস্থা দিয়েছিলেন যে আবাস যোজনার ঘরের টাকা সামনের যে বছর তার আগেই পেয়ে যাবেন এবং এই আস্থার উপরেই আস্থা রেখেছেন সুন্দরবনবাসী। আর এখনো পর্যন্ত সেই কারণেই দেখা যাচ্ছে যে জয়ের মার্জিন গত লোকসভার নির্বাচনের যে ফল ছিল সেই ফলের থেকে অনেকটাই বেশি। পায়নদা, ধন্যবাদ। আর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র জয়ী। কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্র জয়ী, পরাজিত অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায়। তার সঙ্গেও রেখা পাত্রর মতোই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের এই সাংসদকে আগেই বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে ঘুষের বিনিময়ে প্রশ্নের জন্য। অভিযুক্ত ছিলেন সেই কৃষ্ণনগরেই প্রথম প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন মহুয়া মৈত্রর। মহুয়া মৈত্র জয়ী হলেন। কত ভোটের ব্যবধানে জয়ী হলেন, কি অবস্থা, সব আপডেট নেব। প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। দেখো অয়নদা, প্রায় 7,000-এরও বেশি ভোটে মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন এবং এখনো পর্যন্ত গণনা কিন্তু প্রায় শেষ এবং ইভিএম যে গণনা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রায় 63,000 ভোটে এগিয়ে আছেন মহুয়া মৈত্র এবং এর সঙ্গে পোস্টাল ব্যালটের ভোটটা কিন্তু যোগ করতে বাকি আছে এবং সেই হিসাবেই প্রায় 63,000 ভোটে এগিয়ে আছে, কিন্তু প্রায় 7,000 ভোটে তিনি জয়ী হবেন বলে আশা করা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ শুরু হয়ে গিয়েছে, কারণ তুমি জানো বিজেপি চেষ্টা করেছিল মহুয়া মৈত্র যাত্রা পথ রুখত এবং সুপ্রভাবে ছাপিয়ে পড়েছিল, কিন্তু মহুয়া মৈত্র আপ্রাণ লড়াই করে এবং শেষ পর্যন্ত তিনি জয়ের হাত থেকে মহুয়া মৈত্র হাসলেন। তার কারণ তার বিরুদ্ধে করছিলেন অমৃতা রায়কে এবং অমৃতা রায়ও কিন্তু ভোটের ময়দানে যথেষ্ট প্রভাব ফেলেছিল। ফলে সন্দেহ ছিল যে কৃষ্ণনগর লোকসভা সিট থেকে 8 দখলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সে জয়ের হাতে হাসলে কিন্তু মহুয়া মৈত্র এবং প্রায় 7,000 ভোটে কিন্তু মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন। ধন্যবাদ। আর এবার ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূল। ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রিয়াত হোসেন সরকার। প্রণব বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। ভগবানগোলায় দ্বিতীয় স্থানে উঠে গেল কংগ্রেস।
প্রণব, যেটা বলছিলাম, গত কয়েকদিন ধরে এই প্রার্থী ঘোষণার পরে বিজেপির মধ্যেই ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি। সেই ক্ষোভ বিক্ষোভের ফলই কি হলো? তৃতীয় স্থানে বিজেপি। একদম তাই। দেখো, ভাস্কর সরকার যখন দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় তখন বিজেপির মধ্যে একটা কন্দল দেখা যায় এবং প্রকাশ্যে বিদ্রোহ দেখা যায়, এবং তারও কিন্তু প্রভাব পড়েছে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। কারণ যেখানে তোমার এক লক্ষের ওপরেই বেশি ভোট পেয়েছেন, যে বিজয়ী হয়েছেন তৃণমূলের রিয়াদ হোসেন সরকার, সেখানে বিজেপি প্রার্থী মাত্র 17,000 সামথিং ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। এবং এই যে তোমার ভগবানগোলা উপনির্বাচন, সেখানে কিন্তু ভগবানগোলার যিনি তৃণমূলের ইদ্রিস আলী তিনি মারা যান, তারপরে কিন্তু এই কেন্দ্রের উপনির্বাচন হয় এবং সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী করে স্থানীয় রিয়াদ হোসেন সরকারকে, এবং তারপরে কিন্তু এবং কংগ্রেস থেকেও প্রার্থী দেওয়া হয়। কংগ্রেস বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী ছিলেন অঞ্জু বেগম, এবং তৃতীয় স্থানে ছিল ভাস্কর সরকার, এবং বিজেপির স্থান হয় তৃতীয় স্থানে, এবং অঞ্জুর সঙ্গে তোমার আর যে কংগ্রেসের প্রার্থী তার সঙ্গে তোমার পার্থক্য প্রায় 15,500। এবং হ্যাঁ প্রণব, শেষ করো। হ্যাঁ দেখো, তার ফলে স্বাভাবিকভাবেই যে বড় মুর্শিদাবাদের যে তিনটে লোকসভা কেন্দ্রেই কিন্তু তৃণমূল প্রার্থীরা কেবলমাত্র জয়ের অপেক্ষায় রয়েছে। সেক্ষেত্রে একটি উপনির্বাচন ছিল, বিধানসভা উপনির্বাচন, সেখানেও কিন্তু তৃণমূলের জয়। তার ফলে কিন্তু 21-এ যেরকম ভাবে ভালো ফল করেছিল তৃণমূল, সেই ধারা কিন্তু বজায় রাখলো। আমি একটু শেষ করার আগে বহরমপুরের আপডেটটা জেনে নিতে চাই, কারণ অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, কি অবস্থা? দেখো, ইউসুফ পাঠান যে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন, ইউসুফ পাঠান, সে প্রায় 12 রাউন্ড শেষে তোমার 59,000 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। আর 3টে রাউন্ড বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বিধানসভা এলাকাতে তোমার গণনা শেষ হয়ে গিয়েছে। খালি কেবলমাত্র সময়ের অপেক্ষা বলা যেতে পারে তৃণমূলের এই জয়। 6 জন্য সাংসদ হওয়া কিন্তু আর হলো না অধীর চৌধুরী, এবং সাংসদ হওয়া হলো না 6 বারের জন্য অধীর চৌধুরীর। আমরা আপডেট খবর নিয়ে আরো আসবো হেডলাইন্স বিজ্ঞাপনের পর।